কাজে গেছে আপু। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। দীর্ঘ 2 বছর পর আমার আব্বু আসতেছে আমাদের বাসায়। মানে আমার অসুস্থতার সময় আব্বু এসেছিল। আমার পিত্তথলি অপারেশন হয়েছিল, ওই সময়টা আর কি আব্বু আমাকে দেখার জন্য এসেছিল। তারপরে আর কখনো আসেনি। তো এর ভিতরে প্রায় 2 বছর হয়ে গেছে আমার অপারেশন। তো ওই যে আসছে আর এখনো আসেনি। তো অবশেষে তাকে রাজি করানো গেছে আসার জন্য। তো বাবা রওনা দিছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে। টুকিটাকে অনেক কাজ করছি, রান্না বান্নার যে কাজগুলো, আর অপেক্ষা করতেছি কখন আব্বু আসবে। আবার কালকে আমার শ্বশুর আসছে। সব মিলিয়ে খুব বেশি ভালো লাগতেছে। আর আমার মেয়ে তো অনেক খুশি, তার দাদা ভাই নানা ভাই দুজনেই তার কাছে চলে আসতেছে। তো আমার আম্মু, তারপর আমার শাশুড়ি মা যদি আসতে পারতে ভালো হতো, কিন্তু বাড়িতে আসলে যে কোনো একজন থাকা দরকার, তো এই কারণে ওনারা আসতে পারেনি। তো ঠিক আছে, দেখি কি কি করতে পারি। অলরেডি এই যে বিছানা টিছানা রেডি করেছে আমার ননদ। অলরেডি আমাদের বেডশিটটা চেঞ্জ করে দিয়েছে আমার ননদ। এখন আমি এই যে দেখেন আমার সোফা, আমার যে দিভানটা, আমার দিভানের অবস্থাটা কি। এইখানে আমার মেয়ের কাঁথা টাথা, আমার মেয়ের জামা কাপড় এগুলো আছে। তো এগুলো আমি সব গুছিয়ে নিব এখন। আম্মুর মুখে বলতে শুনেছি, আব্বু নাকি বলতো মেয়েকে খুব কাছে বিয়ে দিব, খুব বেশি বেশি করে বিয়ানদের বাড়িতে যাব, তাদের সাথে আড্ডা দিব, গল্প করব। কিন্তু আল্লাহ যেটা লিখেছেন ভাগ্যে, সেটা ছাড়া তো আর কিছুই করার নেই। ভাগ্যে ছিল দূরে বিয়ে হবে, আব্বুর ইচ্ছাটার পূরণ হলো না। তাই আর কি খুবই অল্প সময়ের জন্য বিয়ানের সাথে আমার আব্বুর দেখা হয়েছে আমার বিয়ের পর থেকে। মূলত আমার শ্বশুরবাবাও আসতেছে, এই কথা বলার পরে আব্বুকে আমরা রাজি করাইছি আমাদের বাসায় আসানোর জন্য। আমি কিন্তু অলরেডি চুলায় রান্না বসাই দিয়েছি, অর্ধেক রান্না হয়েও গেছে। প্রেসার কুকার গরুর পা বা নেহারি এটা বসাইছি। শ্রাবণ বলো, তোর শ্বশুর হারাই গেছে? ফোন দিচ্ছ কোনোভাবে? ফোন রিসিভ না করলে কি বলবো? ফোন আমি জানি না হারাইছে কিনা, হারাইতেও পারে। ফোন এই সাইড দিয়ে যে আমার ভাই ফোন দিয়ে যাচ্ছে আব্বুকে, কিন্তু আব্বু ফোন রিসিভ করতেছে না। আর এখানে আমার খালা কি বানাইছে? খাও মাংস আর মাছ দিয়ে টিকিয়া বানাইছে। ও, সেটা আবার ভেজে মনে দিছে, সেটা পাঠাইছে। আর সরিষার তেল। আর এখানে আমি চালের গুঁড়ি একটু ছিল বাসায়, একটু নামাইছি যে পাওয়া দিয়ে খাওয়ার জন্য। আর আমার জামাই যখন থেকে শুনেছে তার শ্বশুর আসতেছে, সে তো খুবই এক্সাইটেড যে সে তার শ্বশুরকে কি খাওয়াবে, কোন বেলায় কি খাবার রান্না করব আমি, সেগুলোও সে মেনু আমাকে ঠিক করে দিচ্ছে। এক কথায় আমরা সবাই বাসার অনেক বেশি হ্যাপি। আর সত্যি বলতে জানেন, আমাদের বাসায় গেস্ট আসলে আমরা অনেক বেশি খুশি হই, আমাদের মনটা কেন জানি খুব বেশি ভালো লাগে। আর আমি ওকে বাজার করতে যাওয়ার আগেই বলেছিলাম যে তুমি যেন মাছ কিনলে মাছের পেটের ভিতর যেন ডিম না থাকে। আর ইলিশ মাছগুলো বেশ বড় ছিল, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছিল মাছের পেটের ভিতর ডিম আছে। সত্যি বলতে শ্রাবণ বলে ওর নাকি মাছ থেকে মাছের ডিম খেতে বেশি মজা লাগে, কিন্তু মাছের পেটের ভিতর দেখবেন যে ডিম থাকলে সেই মাছের বেশি একটা মজা লাগে না। তো আমি ওকে এবার বলছি যে তুমি যেন মাছে ডিম না থাকে এরকম দেখেই মাছ আনবে। তো দেখে মনে হচ্ছিল পেটের ভিতর ডিম আছে, তো কাটার পরেই বোঝা যাবে আসলে ডিম আছে কিনা। আর সে তো সকালবেলা ঘুম থেকে আমি উঠিনি, কিন্তু সে উঠে কিন্তু এই বাজার সদাইগুলো করে এনেছে, যা যা লাগবে আর কি সে তার মতো করে বাজার করে এনেছে, আমি ওকে বলিও নি। তো ও এখানে দেখেন ইলিশ মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, এগুলো সব নর্মালে রেখে দিয়েছিলাম। তো আমাদের বাসায় যে হেল্পিংয়ের আপা উনি যখন এসেছে তখন আমি ফ্রিজ থেকে নামাই দিলাম, কারণ সব কিছু কেটে কুটে রেডি করে দিবে। আর এগুলো আমি এখন রান্না করব না, রাতে রান্না করব। আর সব কিছু গোছানো থাকলে আমার রান্না করতেও সহজ হয়ে যাবে। যেহেতু আমি নেহারি রান্না করেছি, এই কারণে রুটি তৈরি করতেছি। আমাদের ওইদিকে নেহারির সাথে রুটিটাই বেশি যায়। তারপর চিতই পিঠা, বাট চিতই পিঠা আমি তৈরি করতে পারি না, সো ওইটা আর কি ওই রিক্সে গেলাম না। তাই আপাকে বললাম যে একটু রুটি বানাই দিতে। আর চালের গুঁড়াটাও খুবই অল্প ছিল, আমার আব্বু রুটি খেতে বেশ পছন্দ করে। আর আমার শ্বশুর আবার অন্যরকম, শ্বশুর রুটি খেতে তেমন একটা পছন্দ করে না, মোটামুটি আর কি খাই। তো এই জন্য আমি ভাতও বসাইছি আর কিছু রুটিও তৈরি করে নিচ্ছি। আর এখানে দেখেন আরশাও রুটি তৈরি করতেছে।
তো আপা যখনই রুটি তৈরি করবে তাকেও ওইভাবে দিতে হবে। আর সে মাশাআল্লাহ আপার সাথে সাথে এই যে রুটি বেলতেছে। ওকে হচ্ছে মাত্র গোসল করায় দেওয়া হয়েছে, তাই ওর চুলগুলো এরকম এলোমেলো। আর রুটিগুলো হচ্ছে তার বাবা, দাদা ভাই, নানা ভাইয়ের জন্য আর কি রেডি করছে। আমার ছোট্ট মেয়েটা মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে, ওর জন্য দোয়া করবেন সবাই। রান্নাঘরে এতটা পরিমাণে বিজি ছিলাম যে আব্বু এসেছে, ওই সময় ক্লিপ নেওয়া হয়নি। তো আব্বুর সাথে একটু কথা বলে চলে গিয়েছিলাম। আর এইখানে দেখেন আমার আব্বু এসে মানে আমার সাথে কি আর গল্প করবে, আমার মেয়ের সাথে গল্প করতেছে। আব্বু খুবই বেশি টায়ার্ড হয়ে গেছে, কারণ এত পরিমাণে বাহিরে গরম ছিল। তো আব্বুকে বললাম ফ্রেশ হয়ে নিতে। আর এই সাইডে আব্বু হচ্ছে সন্দেশ এনেছে, আর সন্দেশগুলা মানে ব্যাগের ভিতরে এনেছে, তো অবস্থা খারাপ হয়ে গেছে। আর রসগোল্লা এনেছিল, একদমই গরম গরম রসগোল্লা। শ্রাবণ তো রসগোল্লা খেতে অনেক বেশি পছন্দ করে, আর ওর যেহেতু ফ্যাটি লিভার ধরা পড়েছিল, তো ওইটা তো মানে 1 মাসের বেশি হয়ে গেছে। যাই হোক, ও এখনও পর্যন্ত মিষ্টি ওইভাবে খাওয়া স্টার্ট করতেছে না, কারণ ওর খাওয়ার ভিতরে অনেক কিছু রুলস মেনে ও খাবার খায়। তো দুধ এনেছে, এখানে হচ্ছে এটাকে খিসা বলে আমাদের ওইদিকে, সেটা পাঠাইছে। আর এই যে এখানে হচ্ছে 2টা বাটিতে আমার জন্য 2টা জিনিস পাঠাইছে, এটা আমার অনেক পছন্দের, একটু পর দেখাবো। তো জাস্ট এখন খুলে সব কিছু করে নিচ্ছি। আর এখানে ওই যে পলিথিনের ভিতরে হচ্ছে কলা দিয়েছে, এই কলাগুলা এখনও কাঁচা, পাকবে। আর এই কলাগুলা খেতে এত মিষ্টি হয়, দেশি কলা তো, এটা হচ্ছে আমাদের গাছেরই। আর এই বস্তার ভিতরে ছিল হচ্ছে 2টা কাঁঠাল, আমার পছন্দের গাছ থেকে 2টা কাঁঠাল এনেছে। এই কাঁঠালটা খেতে অনেক মজার হয়। আর এখানে মিষ্টিগুলো এনেছে, গরম যেহেতু ছিল, তো আমি ভাবলাম যে সবাইকে দিয়ে দিই। আমাদের বাসার পাশে যেহেতু খালারা আছে, ওনাদেরকে দিব। আমাদের বাসার হেল্পিং হ্যান্ড আপাও আছে, তো সবাইকে দিব, তারপর নিজেরাও একটু খাবো। আর গরম গরম রসগোল্লা যখন এনেছে, আব্বু হচ্ছে ওই দোকানে মানে আমাদের প্রতিদিন যে দুধ হয় ওনাদেরকে দেয়, তো ওই দোকান থেকে এনেছে। আর বলছে যে যেতে যেতে নাকি গরমই থাকবে। আর এটা সত্যি, মানে আব্বু নিয়ে আসছে, এতক্ষণ হয়ে গেছে, তারপরও মিষ্টিগুলা গরম ছিল। আর সত্যি বলতে আমাদের ওইদিকের মিষ্টিগুলা খেতে অনেক বেশি মজার, মানে আমার তো মজা লাগে। আর এই যে এই পাশে আবার আমি রুটি ভাজতেছি, আরিফা এই সাইডে হচ্ছে বোতল ধুচ্ছে, কারণ দুধ রাখা হবে। আর আমার মা আমার সব থেকে পছন্দের খাবার পাঠাইছে, সেটা হচ্ছে আমাদের ওইদিকে মানে নড়াইল, যশোর, খুলনা যারা আছেন তারা চিনবেন, বিষ কচুর ফুল। সেটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে রান্না করে, এটা এত বেশি মজা লাগে। এখান থেকে একটু আমার খালাকে দিছি, বেশি দিন অল্প একটু দিছি, কারণ একটু মানে আমরা খাবো বলে অল্প পরিমাণে দিছি। আর এই যে এটা হচ্ছে ঘাটকুল। ঘাটকুল চিনতে পারে অনেকে, আবার নাও পারে। যাই হোক, ঘাটকুল খাইতে অনেক মজা লাগে। এটাও নারকেলের দুধ দিয়ে রান্না করা, এটা আর একটু ভেজে তারপর খাবো। মানে আজকে আমি দুপুরবেলা এগুলাই খাবো। হ্যাঁ হ্যাঁ, গরম গরম রুটি ভেজে এই যে সবাইকে খেতে দিয়েছি। মাশাআল্লাহ, এই দৃশ্যটা দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। সত্যি বলতে অনেক বেশি আনন্দ লাগতেছে, কারণ 2টা বাবা আমাদের কাছে। আসলে মা বাবা যখন কাছে থাকে অনেক বেশি ভালো লাগে কাজ করে। সত্যি কথা, আগে বাবা মার গুরুত্ব খুব বেশি একটা বুঝিনি, দিন যাচ্ছে আর বুঝতেছি। আমার আরশা হওয়ার পর থেকে আমার বাবা মায়ের প্রতি আরও বেশি ভালোবাসা বেড়ে গেছে, কারণ আমি বুঝতে শিখেছি যে একটা বাচ্চা ছোট থেকে বড় করতে কতটা কষ্ট করতে হয়, কতটা পরিশ্রম তাদের পিছনে দিতে হয়। তারপরও দেখবেন যে আমরা বড় হয়ে সেই বাবা মাকেই বলি যে আমাদের জন্য কি করেছো, আমাদের জন্য তো কিছুই করনি, কিছুই দেওনি। কত অভিযোগ আমরা আমাদের মা বাবার উপরে দিই, তাই না? কিন্তু একটা সময় আমরা ঠিকই বুঝতে পারি যে আমাদের মা বাবা আমাদের জন্য কতটা 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 পরিমাণে কষ্ট করে যায়। সারাটা জীবন ভর শুধু সন্তানের কথাই তারা চিন্তা করে যায়। বাবা মায়ের ঋণ তো আসলে কোনো কিছু দিয়ে কোনোভাবেই শোধ করা সম্ভব না। পৃথিবীর সকল বাবা মার জন্য অনেক অনেক দোয়া রইল। আপনারা সবাই আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি সবার জন্য দোয়া করবেন। তো ওনারা খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা সবাই মিলে গল্পগুজব করেছি। সে সময় আর ভিডিও করিনি, কারণ গল্পে এতটাই মজা ছিলাম, কোথায় ভিডিও কোথায় কি এগুলো কোনো মাথাই নেই। তারপরে নিজেরা একটু রেস্ট নিয়েছি। আর এখন বিকালবেলা, তো ভাবলাম যে খাওয়া তো অনেকক্ষণ হয়েছে, একটু নাস্তা দিই। তো শ্রাবণকে বললাম, আর শ্রাবণও আমার সাথে এসেছে হেল্প করার জন্য।
যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো জানেন আমার হাজব্যান্ড কিন্তু আগে বেশ তার ওয়েট ভালো ছিল, এখন একটু কমে গেছে। অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাইয়া অনেক শুকাই গেছে, যারা ইউটিউবে আমার ব্লগ দেখেন। তো হ্যাঁ, ও শুকাই গেছে যেহেতু ওর একটা সমস্যা ছিল। আর ফ্যাটি লিভার হলে দেখা যায় যে খাবারের অনেকগুলা নিয়ম দেয়, সেই সব নিয়ম কানুনের ভিতরে সেই সব চার্টের ভিতরে ও লাইফটা লিড করেছে। সো এই কারণে ওর ওয়েট হচ্ছে বেশ কমেছে, আর ডাক্তার ওকে ওয়েট কমাতেই বলেছিল। আর যেহেতু সব ধরনের খাবারও খেতে পারেনি, এইভাবে তার সাথে আবার টেনশন তো ফ্রি ছিলই, সব কিছু মিলে ওর ওয়েটটা বেশ কমে গেছে। ওর জন্য সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো বা ও আবারও আগের মতো হয়ে যাবে। আর অনেকেই জানতে চেয়েছিলেন ফ্যাটি লিভার নিয়ে, তো ইনশাআল্লাহ কোনো একটা ব্লগে ও কিভাবে সুস্থ হয়েছে কি দেখি এগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কাছে মনে হয় এখন অধিকাংশ মানুষই ফ্যাটি লিভারে আক্রান্ত। তো এটা হচ্ছে পুরাপুরি খাবারের মাধ্যমে হচ্ছে নিয়ন্ত্রণ করা সম্ভব। এটার ওষুধ আসলে তেমন মানে ওরকম কিছু না, জাস্ট খাবারটা একটু মেনটেন করতে পারলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাওয়া সম্ভব। যাই হোক, ও আলহামদুলিল্লাহ সুস্থ, এটাই অনেক। ও শুকায় গেছে তাতে আর কোনো সমস্যা নেই। ও যে ভালো আছে এটাই অনেক, ওর জন্য সবাই দোয়া করবেন। তো এই যে এখানে হচ্ছে আমি মিষ্টি তুলতেছিলাম, এই সময় আমার খুবই খারাপ লাগতেছিল কারণ শ্রাবণ আমার পাশে ছিল। ও মিষ্টি খেতে এত বেশি পছন্দ করে, কিন্তু ওর সমস্যার কারণে ও এখন খেতে পারতেছে না, বারবার এসে ঘুরে ঘুরে দেখতেছে বাট খেতে পারতেছিল না। তো এই বিষয়টা আমার মানে খুব খারাপ লাগতেছিল, তারপরও আমি ওকে হচ্ছে বুঝতে দিচ্ছিলাম না, আর আমি ওকে বলতেছিলামও না যে তুমি এখান থেকে খাও। যদিও এখান থেকে একটু খেয়েছে, মানে পরিমাণ মতো, সব কিছুই পরিমাণ মতো খেতে হবে, খুব বেশি পরিমাণে কিছুই খাওয়া যাবে না। তো এখানে হচ্ছে আমার বাবার জন্য আর আমার শ্বশুর বাবার জন্য, ওনাদের জন্য আর কি মিষ্টিগুলো তুলে যে রেডি করে দিয়েছে। তো আমরা দুজন মিলে নাস্তাটা রেডি করে নিয়েছি। সত্যি বলতে শ্রাবণ আমার পাশে থাকলে সব কাজ খুব সহজ মনে হয়, আর ও এতটা সাপোর্ট করে সব কাজে, তো সব কাজ আসলে সহজ না হয়ে আসলে উপায়ই নেই। তো আমরা নাস্তা টেবিলে নিয়ে গেলাম, আর আমার আব্বু বাবা ওনারা এত গল্প করতেছিল, মাশাআল্লাহ আমার তো দেখে খুবই ভালো লাগতেছিল। আমরা সবাই গল্প করতেছিলাম, তারপরে এক পর্যায়ে আমরা রেস্ট নিতে গিয়েছিলাম। বাট আমার দুই বাবার গল্পই শেষ হচ্ছিল না, ওনারা দুজনের মতো গল্প করতেছিল। এত কি গল্প জানি না, গল্প করতে করতে এক পর্যায়ে দেখেছি দুজন ঘুমায়ও পড়েছিল এখানেই। সব মিলে দিনটা আমার খুব ভালো কেটেছে, ব্যস্ততার মাঝে কেটেছে, তারপরও খুব ভালো কেটেছে। আর এইভাবে গল্পগুজব করতে করতে আজকের দিনটা কেটে যাবে। আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।